This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে সবথেকে বড় খবর, লেটেস্ট আপডেট সমেত আপনাদের সামনে তুলে ধরব। মধুকল্পিতা, এই মুহূর্তে কোন খবরে আমাদের বিশেষ নজর? দেখো, এই মুহূর্তে আমাদেরকে নজর রাখতে হবে নানুরের দিকে। সন্দেশখালীর মডেল এবারে নানুরেও দেখা যাচ্ছে। কেন এই কথা বলা হচ্ছে? কেননা জানা যাচ্ছে জোর করে অন্যের জমি দখলের অভিযোগ উঠে আসছে এবারে নানুরে। প্রতিবাদ করে মহিলাকে কেটে জ্বালিয়ে দেওয়ার হুমকি তৃণমূল নেতার। একবার দেখাই আপনাদেরকে সেখানকার পরিস্থিতি, দেখুন। বলছি আমি তুই যদি এই ট্রেনটা আটকাস সেই ট্রেনটা বন্ধ হবে। আটকাতে হবে, তোদের মতো মেয়েকে আটকাতে হবে, তোদের মতো মেয়েকে আটকাইতে হবে, তোদের মতো মেয়েকে আটকাইতে হবে। তোর জায়গা তুই দেখে দে, বাকি জায়গা নিয়ে নেবে। আইনে কাজ হবে। তোর জল কোন থেকে মরবে? কত করবি না তুই বল করবি না, তুই কত বল। তোর কথা নিয়ে আসি না, তুই লেকচারটা কম মার। তোকে যেটা বলছি সেটা কর। আপনারা দেখলেন সেই ছবি, আপনাদেরকে দেখালাম। সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি হিমাদ্রি রয়েছেন আমাদের সঙ্গে। হিমাদ্রি, এবারে সন্দেশখালী মডেলটা নানুরেও দেখা যাচ্ছে। সেখানে হুমকি, এমনকি প্রতিবাদ করে মহিলাকে কেটে জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে তৃণমূল নেতা। দেখো, একেবারেই বীরভূম জেলা পরিষদের সদস্য রমেশ সাহা, তিনি নানুরের তৃণমূল নেতা এবং একটি ড্রেন তৈরি করাকে কেন্দ্র করে এই উত্তেজনা। বেসরকারি জায়গার ওপর সরকারি ড্রেন কেন বানানো হবে, এই নিয়ে মহিলাদের সঙ্গে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। মহিলারা সেই ড্রেন তৈরিতে বাধা দিলে তিনি একেবারে কেটে পিস করে কেটে দেওয়ার হুমকি, বাড়িতে গিয়ে খুন করে দেওয়ার হুমকি, আগুন লাগিয়ে দেওয়ার হুমকি, এই ধরনের একাধিক হুমকি দিতে, প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এবং সেই ভিডিও ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই রাজনীতি তো শুরু হয়েছেই। কারণ বিধানসভা নির্বাচনের আগে আমরা চেষ্টা করব হিমাদ্রি, এই বিষয় নিয়ে জেলা তৃণমূল নেতৃত্ব যারা রয়েছেন তাদের কি কোনো রকম কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত মিলেছে? দেখো, জেলা তৃণমূল নেতৃত্ব বা জেলার কোনো নেতা এখনো পর্যন্ত এই বিষয়ে মুখ খুলতে চাইছেন না। যদিও বিরোধীরা ইতিমধ্যেই আসরে নেমেছে। বিরোধীদের বক্তব্য, বিশেষ করে বিজেপি, তারা বলছেন যে নির্বাচনের আগে তারা সাপের 5 পা দেখছে, সমস্ত কিছু ভুলে গিয়েছে, তারা টাকার খেলায় মেতে উঠেছে, সে কারণে এই ধরনের কাজকর্ম তারা করছে। যদিও তৃণমূল নেতৃত্ব এই বিষয়ে কি বক্তব্য দেয় আগামী সময়, সেটা অবশ্যই নজর থাকবে। তবে এখনো পর্যন্ত জেলা তৃণমূল নেতৃত্ব এই বিষয়ে কোনো বিষয়ে মুখ খোলেনি, কোনো নেতাই এই বিষয়ে কথা বলতে চাইছেন না। ধন্যবাদ তোমাকে হিমাদ্রি। আটকাতে হবে, তোদের মতো মেয়েকে আটকাতে হবে, তোদের মতো মেয়েকে আটকাতে হবে, তোদের মতো মেয়েকে আটকাতে হবে। ভেঙে দেবো, অন্য কাকু পাই না, অন্য কাকু পাই না, ভেঙে দেবো পরিষ্কার। একদম বলছি আমি তুই যদি এই ট্রেনটা আটকাস সেই ট্রেনটা বন্ধ হবে। আটকাতে হবে, তোদের মতো মেয়েকে আটকাতে হবে, তোদের মতো মেয়েকে আটকাতে হবে, তোদের মতো মেয়েকে আটকাতে হবে। তোর জায়গা তুই দেখে দে, বাকি জায়গা নিয়ে নেবে। আইনে কাজ হবে। তোর জল কোন থেকে মরবে? কত করবি না তুই বল করবি না, তুই কত বল। তোর কথা নিয়ে আসি না, তুই লেকচারটা কম মার। তোকে যেটা বলছি সেটা কর। আপনারা শুনলেন, আপনাদেরকে দেখালাম সেই মুহূর্তের ছবিটা, দেখালাম যে ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে, সেই ছবি আপনাদেরকে দেখালাম। এবং যিনি আক্রান্ত হয়েছেন সেই মহিলা, তিনি কি বলছেন শোনাবো আপনাদেরকে। দেখবি কি করতে পারি, কিচ্ছু করতে পারি। রমেশ সাহা বলছে পলসা বাড়ি, ও একটা মানে পদে আছে, এই তৃণমূলের পদে আছে, তৃণমূলের পদে আছে উনি। হ্যাঁ হ্যাঁ, কেটে কুচি কুচি করে মিশিয়ে দেবো, কিচ্ছু করতে পারবি না। আমরা মেয়ে ছেলে, আমার মায়ের কেউ নাই, আমরা দুই মানে মায়ের মেয়ে বোন। দিদি থাকে কলকাতায়, আমি থাকে কাটোয়ায়, মা একা থাকে মাকের। তাতে আমি বললাম তুমি যে একটা পদে আছো, সাধারণ মানুষের জায়গায় তুমি দাঁড়িয়েছো, তুমি একটা ভালো চেয়ার পেয়েছো, তাহলে তুমি ন্যায্য বিচার করো। তুমি কেন এরকম করে একটা বন্ধু, তোমার বন্ধু হয় বলে তুমি তাকে জায়গাটা পাইয়ে তার সরকারের ড্রেন বন্ধ করে দিয়ে আমার বাস্তবাড়ি জায়গার ওপর দিয়ে তুমি ড্রেন করবে? খুন করে দেবো, লালাই পুঁততে দেবো, কেটে দেবো, হালকা পুঁততে দেবো, কিচ্ছু করতে পারবি না। দেখবি ও রমেশ সাহা, হ্যাঁ ও পার্টি করে, ওই তো পঞ্চায়েতের মিটিং, ও পার্টি করে, ও 3টে পঞ্চায়েতের দায়িত্ব আছে ওই তৃণমূল।
আমার দল মানে আমি মেয়ে ছেলে কি দল করবো, আমি যেখানে আমি যে যা বললাম তাই করি। আপনারা শুনলেন তিনি ঠিক কি বলছেন, তার বক্তব্য আপনাদেরকে শোনালাম। জগন্নাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি নেতা। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, নানুরে এবারে সন্দেশখালির ছায়া দেখা যাচ্ছে। প্রতিবাদ করায় এক মহিলাকে কেটে জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এটা শুধু নানুর বলে না, সন্দেশখালি হোক, ক্যানিং হোক, নানুর হোক, দিনহাটা হোক, সিতাই হোক, এটাই হচ্ছে তৃণমূলের সংস্কৃতি। আপনারা দেখছেন কিভাবে একজন অসহায় মহিলাকে, বৃদ্ধা মহিলাকে তার জমি দখল করে নেওয়া এবং জমি দখলের প্রতিবাদ করাতে এইভাবে হুমকি দেওয়া হচ্ছে। এই নানুরেই কিছুদিন আগে একজন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে স্বয়ংসেবককে কিভাবে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে হুমকি দেওয়া হচ্ছিল। এই হুমকি সংস্কৃতি তৃণমূলের সংস্কৃতি, কিন্তু মনে রাখতে হবে যে সনাতনী বাঙালি এবং রাষ্ট্রবাদী মুসলমানেরা একযোগে ঠিক করে নিয়েছে এই সরকারটার মেয়াদ আর 100 দিন। এই যে জেলা পরিষদের সদস্য এই হুমকি দিচ্ছেন, তাদের জন্য মনে রাখা উচিত যে এপ্রিল মে মাসের পর তিনি কোথায় লুকিয়ে পালাবেন। ধন্যবাদ আপনাকে। আর আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি, আপনাদেরকে সেই মুহূর্তের ছবি যেটা ইতিমধ্যে ভাইরাল হয়েছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে। সন্দেশখালির মডেল এবারে বীরভূমের নানুরে জোর করে অন্যের জমি দখলের অভিযোগ উঠছে। প্রতিবাদ করায় মহিলাকে কেটে জ্বালিয়ে দেওয়ার হুমকি তৃণমূল নেতার। দেখছেন আপনারা, বারবার করে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে সন্দেশখালির মডেলটা ধরা পড়ছে বীরভূমের নানুরে। জোর করে অন্যের জমি দখল করার অভিযোগ। প্রতিবাদ করেছিলেন এই মহিলা এবং প্রতিবাদ করাতে কি জুটলো, তাকে কেটে জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন তৃণমূল নেতা। একেবারে প্রকাশ্যে সেই হুমকি দিচ্ছেন তিনি। সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে। আরো একবার শোনাই আপনাদের, শুনুন। তোর কথা আমি আসি না, তুই লেকচারটা কম মার, তোকে যেটা বলছি সেটা কর। তুমি কি রাস্তা কিনে নাও? বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে গীতা বিতরণে বাধা দেওয়ার অভিযোগ উঠছে। আর এই অভিযোগের আঙুল তৃণমূলের দিকে, তৃণমূল কংগ্রেসের দিকে। বিজেপি তৃণমূল বচসা, হাতাহাতি। পাণ্ডবেশ্বরের গোবিন্দপুরে ব্যাপক উত্তেজনা। বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে গীতা বিতরণে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সে ছবি আপনারা দেখছেন। এরপর বিজেপি তৃণমূল বচসা, হাতাহাতি। পাণ্ডবেশ্বরের গোবিন্দপুরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। দেখুন সেই ছবি। আপনার জমিদারি প্রথা চলবে, আপনি বলে দেবেন এই অঞ্চলে কেউ ঢুকবে না তো ঢুকবে না, এটা আর চলবে না। বাঙ্কোলাতে ঢুকেছি, আজ গোবিন্দপুরে ঢুকলাম, 7 দিনের মধ্যে আবার গোবিন্দপুরে আসবো, কোন্দাতে যাবো, সমস্ত জায়গায় যাবো। মানুষ আমাদেরকে পছন্দ নাও করতে পারে, পছন্দ না করলে আমাদের দলকে ভোট দেবে না, কিন্তু আসতে দেবো না, রাজনীতি করতে দেবো না, এটা কিন্তু নরেনবাবু আর আপনারা শুনবো না।
আজকে জবাব পেয়েছেন, আগামী দিনেও জবাব পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার সহকর্মী জয়ন্ত বিশ্বাস সেই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। জয়ন্ত, অভিযোগ যেটা আমরা শুনলাম এবং সেক্ষেত্রে এভাবে বচসা হাতাহাতি এই পর্যায়ে কি করে গেল পরিস্থিতি? বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি বারবার অভিযোগ করছেন, তিনি যখন পাণ্ডবেশ্বরের যে কোনো প্রচারে জনসংযোগে আসছেন তখনই তৃণমূলের যে বিধায়ক আছে নরেন্দ্রনাথ চক্রবর্তী, তৃণমূলের সভাপতি, তার যে অনুগামীরা আছে তারা তাকে বাধা দিচ্ছে। বারবার এই ঘটনা ঘটছে। আজকে একই ঘটনা ঘটেছে গোবিন্দপুর পাণ্ডবেশ্বর, একদম পাণ্ডবেশ্বর যে থানা তার লাগোয়া এই এলাকা, সেখানে যখন প্রচার করছিলেন, গীতা বিতরণ করছিলেন, তখন বিজেপি কর্মী সমর্থকরা যখন এই কাজ করছিলেন তখন তৃণমূলের কর্মী সমর্থকরা তাদের বাধা দেয় এবং তাদেরকে মারধরের চেষ্টা করে। যদিও এরপরেও যে অভিযোগ করছেন যে পুলিশ ঘটনাস্থলে থাকা সত্ত্বেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। পুলিশ যদি কোনো ব্যবস্থা নেয়, বিজেপি কর্মীরা আবার এই এলাকায় আসবেন এবং প্রচার করবেন, তাতে যা ঘটনা ঘটবে তার দায় কিন্তু তৃণমূলের উপরে থাকবে বলে। বেশ জয়ন্ত বুঝতে পেরেছি। যিনি অভিযোগ, যার সঙ্গে এই ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ, বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, যিনি গীতা বিতরণ করতে গিয়েছিলেন তাকে বাধা দেয় তৃণমূল, অভিযোগ এমনটাই। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন জিতেন্দ্র তিওয়ারি। জিতেন্দ্র বাবু, আপনাকে স্বাগত জানাই টিভি9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি। আমি জানতে চাইবো যে ঠিক কি হয়েছে আপনার সঙ্গে। আমরা আগাম 48 ঘন্টা আগে পুলিশকে জানিয়েছিলাম যে গোবিন্দপুর গ্রামে আজ আমরা জনসংযোগ করব এবং গীতা বিতরণ করব। সে কারণে আজকে যাই, দেখি নরেন চক্রবর্তী বেশ কিছু তার ছেলেকে কিছু মহিলাদেরকে পাঠিয়েছে যে না, আমরা গ্রামে ঢুকতে দেবো না, আপনি 4.5 বছর আসেননি, ঢুকতে দেবো না। তারপর আমাদের সঙ্গে যে ছেলেরা ছিল তাদেরকে ধাক্কাধাক্কি করে। কারা তারা? ওই গ্রামেরই ওই যারা তৃণমূল করে তারাই ছিল সব। আচ্ছা, তাদেরকে জোর করে নরেন পাঠিয়েছে যে তোমরা, এবং যারা তৃণমূল কংগ্রেস করে তাদের উপর একটা চাপ থাকে নরেনের যে তারা তার কথা মতো যদি খারাপ কাজ না করে তাহলে তারা আগামী দিনে তাদের ইনকাম বন্ধ করে দেবে, তাদের রোজগার বন্ধ হয়ে যাবে। সে কারণে তারা করেছে, কিছুটা হলে আমাদের সঙ্গে কি বলবো মিসবিহেভ করেছে, আমাদের ছেলেদের সঙ্গে মিসবিহেভ করেছে, ধাক্কাধাক্কি করেছে। কিন্তু তবু আমরা যে কোনো ভাবে প্রোগ্রাম করলাম, গ্রামে ঘুরলাম, কিন্তু আলটিমেটলি এটা তো বোঝা যাচ্ছে যে নরেন তার মানে 5 বছর উন্নয়ন করেনি, ভয় পাচ্ছে। জিতেন্দ্রবাবু, এই ধরনের ঘটনা তো সবসময় না একটা সিকিউরিটি, মানে যেটা আমরা নিরাপত্তা ব্যবস্থা বলি, সেটা নিয়ে প্রশ্ন ওঠে। যখন যেই মুহূর্তে আপনার সঙ্গে এই ঘটনাটি ঘটছিল, যারাই ঘটাক, সেই সময় পুলিশ প্রশাসনের ভূমিকা কি ছিল? তারা কিভাবে আটকানোর চেষ্টা করে বা আদৌ করে কি? লোকাল মানে তৃণমূল সরকারে খুব প্রেসারে থাকে, এবার পুলিশ তাদের বাইরে খুব বেশি যেতে পারে না। এবার পুলিশ যেভাবে প্রোঅ্যাক্টিভ হয়ে এটা আটকানো উচিত সেটা পারে না। কি করবেন, এবার কিছু করার নেই, এটাই চলে, পশ্চিমবঙ্গে এটাই চলে। পুলিশ আধিকারিকরা ভয় পায় ওদেরকে, আর কি করবো। কোনোভাবে অভিযোগ দায়ের করেছেন? অভিযোগ কি করবো, তার পুলিশের সামনেই তো সব হয়েছে, যা হয়েছে সব তো পুলিশের সামনেই হয়েছে। এগুলো তো রোজ না, এটা তো আমাদের রুটিন হয়ে গেছে যে এভরিডে আমার সঙ্গে এটাই ঘটছে, আমাদের সমস্ত কর্মীদের সঙ্গে এটাই ঘটছে। এটা মানুষের উপর ছেড়ে দিচ্ছি, মানুষ বিচার করুক। যে যারা বলছে যে আমরা খুব উন্নয়ন করেছি, উন্নয়নের পাঁচালির গাড়ি তাদের সকাল থেকে রাত অব্দি ঘুরছে, তাহলে যদি এত উন্নয়ন করেছে, উন্নয়নের পাঁচালি এত প্রচার যখন করছে, তখন যে কোনো অঞ্চলে বিরোধী রাজনৈতিক দলের কর্মী হিসাবে যদি আমরা যাই, তাহলে এত ভয় কেন, এত আতঙ্ক কেন? বুঝতে পেরেছি। ধন্যবাদ জিতেন্দ্র। নজর রাখবো এবারে কোচবিহারে মেখলিগঞ্জের দিকে। সেখানে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠে আসছে মেখলিগঞ্জের জামালদহে। ধারালো অস্ত্র দেখিয়ে তাকে ধর্ষণের অভিযোগ উঠে আসছে এবং ধৃতের নাম, এই ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে, তার নাম এনামুল হক, বয়স 63 বছর। ধৃতের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু। নাবালিকাকে হুমকিও দেওয়ার অভিযোগ ওঠে এই অভিযুক্তের বিরুদ্ধে। জামালদহ ফাঁড়িতে অভিযোগ দায়ের নাবালিকার পরিবারের। অভিযুক্তকে গ্রেফতার করেছে মেখলিগঞ্জ থানার পুলিশ। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে ফাঁড়িতে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। আরো একবার জানাই আপনাদেরকে, ইতিমধ্যেই এই নাবালিকাকে ধর্ষণের ঘটনায় ক্ষোভে ফুঁসছেন যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন। তারা আজ 12 ঘন্টার বন্ধের ডাক দেওয়া হয়েছে জামালদহ সচেতন নাগরিক মঞ্চের পক্ষ থেকে। একটা হার হিম করা পরিস্থিতি শিকার হয়েছিল নাবালিকা। যে জায়গায় দৌড়েছি এটা কিন্তু অনেকটা জঙ্গলের মতো, আমি দেখাবো সেই জায়গা। এখানে এই জঙ্গলের মধ্যেই দিয়ে এখানে সেই নাবালিকাকে কিন্তু নিয়ে আসা হয়েছিল, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এবং এই সেই জায়গা যেখানে তাকে ধর্ষণ করার অভিযোগ কিন্তু উঠেছে। এই জায়গায় বেশ কিছু গাছ কাটা রয়েছে
এবং এই জায়গাতেই কিন্তু গতকালকে এই নারকীয় ঘটনাটি ঘটেছে। ফলে সব মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, এই জায়গার ছবিটা আমি একটু ক্লোজ করে দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিক প্রসেনজিৎকে, যে এখানে বেশ কিছু জিনিস রয়েছে। এই গাছটা কাটা রয়েছে, এই যে গাছটা কাটা রয়েছে এবং আশেপাশে বেশ কিছু গাছ কাটা রয়েছে। যখন ধরা পড়ে যায় অভিযুক্ত, তখন তিনি দেখাবার চেষ্টা করেন যে তিনি এসেছিলেন এখানকার গাছ কাটতে। আর নাবালিকাকে যে উদ্ধার করেছে তিনিও কিন্তু সেই পার্শ্ববর্তী একজন মহিলা। এই জায়গাটাই কিন্তু সেই জায়গা যেখানে কিন্তু এই ঘটনাটা ঘটেছিল গতকালকে, এবং তার জেরেই কিন্তু একটা ব্যাপার স্পষ্ট হয়ে গেছে যে এখানে যে ঘটনা ঘটেছে, তার দিদি নাবালিকা স্বয়ং বলেছেন যে তার দিদির সাথেও এইরকমই একটা ঘটনা কিন্তু ঘটেছিল, এবং এই অভিযুক্ত যে এনামুল হক তিনিই কিন্তু দায়ী, এবং তিনি স্পষ্টতই এই কথা বলে নাবালিকাকে কিন্তু হুমকি দিয়েছিলেন। ক্যামেরা পার্সন প্রসেনজিৎ দাসের সাথে সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, TV9 বাংলা। আমি শাস্তি চাই, যেটা আইনত শাস্তি হওয়ার সেটাই আমি চাই। 11 বছর। কোন ক্লাসে পড়তো? 6-এ উঠছে এবার। কিভাবে জানতে পারলেন এই ঘটনাটা আমরাও দেখি নাই, এই পাশের বাড়ি এক মহিলা দেখছে। দেখুন, এই নাবালিকাকে ধর্ষণ কাণ্ডে যে ধৃত এনামুল, তার বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ সামনে আসছে। এবারে কি জানা যাচ্ছে? এবারে জানা যাচ্ছে নাবালিকার দিদিকেও যৌন নির্যাতন করেছিল এই এনামুল, তারপরেই তার মৃত্যু হয় বলে অভিযোগ উঠে আসছে। দাবি করছেন নির্যাতিত নাবালিকা তিনি এই দাবি করেছেন। ওই নাবালিকাকেও খুনের হুমকির অভিযোগ এনামুলের বিরুদ্ধে, যদিও ঘটনাস্থল এখনো ঘেরেনি পুলিশ। তথ্য প্রমাণ নষ্টের একটা আশঙ্কা থেকে যাচ্ছে। সোজা দৌড় মারে এসে ওকে আমি রক্ষা করি, তারপরে মেয়েটাকে আমি উলঙ্গ অবস্থায় দেখা পাওয়ার পরে দেখি এসে একটা হাত দিয়ে ওর মুখ চিপে ধরছে মেয়েটার। আর জামা কাপড় তো পরনে কিছুই ছিল না, সামনে একটা দা ছিল। মেয়েটাকে হুমকি দেওয়া হয়েছিল। মেয়েটাকে আমি উদ্ধার করে ওর বাবা মাকে দিয়ে, বাবা মাকে বলে আমি বাড়ি চলে আসি। মেয়েটি অভিযোগ করেছে, নাবালিকা মেয়েটি, যে তার দিদি অস্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে এবং তাকে নাকি হুমকিও দেওয়া হয়েছে যে এই ব্যক্তি নাকি সেই ঘটনার সঙ্গে যুক্ত ছিল। হ্যাঁ হ্যাঁ, ওর দিদিটা এইভাবেই মারা গেছে, ওকে হুমকি দেওয়া হয়েছিল, ও তো সেটাই বলতেছিল। আমি তো পরে আসলাম, আগে এখন ওকে কিভাবে নিয়ে আসছে আমি তো সেটা কইতে পারবো না। আমি যেটা দেখছি আমি সেটাই বললাম। তারপর কি হলো? আমি ওর বাবা মাকে জানাই, আমি বাড়ি চলে আসি। তারপর ওর বাবা মা ওকে বলছে, ও তারপরে স্বীকার করছে যে হ্যাঁ এরকম ঘটনা ঘটছে। মেঘলিগঞ্জে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, এবং সেই অভিযোগে এবারে তৃণমূল সরকারকে নিশানা করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানানোর চেষ্টা করা হচ্ছে। তৃণমূল জামানায় বাংলার মেয়েরা সুরক্ষিত নয়, মন্তব্য বিরোধী দলনেতার। একদিকে বলবো বাংলার মেয়েকে চাই, অন্যদিকে বলবো মেয়েরা সন্ধ্যার পরে বেরোবে না। এই যে অবস্থাটা পশ্চিমবঙ্গে হচ্ছে, এটা তো বাংলাদেশ, গ্রেটার বাংলাদেশ করার জন্যই পশ্চিমবঙ্গে এসব জিনিস হচ্ছে। যেমন পুরো বাংলাদেশে মহিলাদেরকে একদম তাদেরকে তার ন্যূনতম স্বাধীনতা পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে, এবং সেখানে জামাতিরা তাদের যে সারিয়া কানুন, সেই কানুন অলরেডি সেখানে চালু করে দিয়েছে। আর তৃণমূল কংগ্রেসও সেই পথের পথে। না, পশ্চিম বাংলায় যে নাবালিকার কথা বলছেন, এনকোয়ারি আরম্ভ করে পশ্চিম বাংলায় নিশ্চিতভাবে যে অপরাধ করেছেন তাকে ধরা, শাস্তি দেয়া, পক্সো। পশ্চিম বাংলায় কিন্তু পক্সো কোর্ট ইত্যাদি হয়। আমরা কি বলি, এটা হওয়াই উচিত নয়। সত্যি তো, এটা তো সত্যি কোথাও হওয়া উচিত নয়। কিন্তু যদি বিচারই না পায় সেই পরিবার, সেটা আরো কঠিন, আরো মানুষের ভরসাটা চলে যায় আইনের উপর থেকে। সেটা অন্যান্য রাজ্যে হয় না। দেখুন, উত্তরপ্রদেশে ধর্ষণ হলে তাই নিয়ে তৃণমূল টুইট করে, আরজিকর বা মেখলিগঞ্জে ধর্ষণ হলে তাই নিয়ে বিজেপি টুইট করে। মুশকিলটা হচ্ছে তৃণমূল কখনো আরজিকর নিয়ে লজ্জিত হবে না, বিজেপি কখনো হাতরাস উন্নাও নিয়ে লজ্জিত হবে না। এরা সবসময়ই নিজের রাজ্যে হওয়া ধর্ষণকে আড়াল করবে অন্য রাজ্যের উদাহরণ দিয়ে, এবং সেই কারণে কি উত্তরপ্রদেশ কি বাংলা, মহিলাদের এই অবস্থা। এবারে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বিডিও অফিসে সেখানে উত্তেজনা। কেননা এক 85 বছরের বৃদ্ধা, তাকে এসআইআর এর শুনানিতে ডাকা হয়েছিল, তিনি হাজিরও হয়েছিলেন, এবং যেমনটা জানা যাচ্ছে নথি নিলেও সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রিসিভ কপি না দেওয়ার অভিযোগ, এবং সেই অভিযোগকে কেন্দ্র করে বচসা। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বিডিও অফিসে তীব্র উত্তেজনা, যদিও পরে ওই বৃদ্ধার হাতে রিসিভ কপি তুলে দেন কমিশনের আধিকারিক।
আপনাকে ফেরত দিয়েছে, আধারটা নিয়েছে, আধারটা লিখে দিয়েছে, তার কি আছে অসুবিধা? এই রিসিপ্টটাও দিচ্ছিল না, ঝগড়া ছিল না, দিয়েছে তো। আবার আমি কি কারণে তাহলে ঝগড়াটা হলো? রিসিভের জন্য তো ঝগড়া আপনার হলো। এই 3টা ফেরত নিয়ে কি সমস্যা আছে? আমার সমস্যা কিছু না, তাহলে আবার কথা উঠছে কেন? কথা কেন? এই তো নাই নেব। তাহলে আমাকে কেন এগুলো ঝগড়া করার পর রিসিভ দিতে? তাহলে তো প্রথমেই নির্বাচন কমিশন অর্ডার হয়েছে সুপ্রিম কোর্টে যে আপনাকে দিতে হবে, রিসিভ দিতে হবে। যখন বলেছে সুপ্রিম কোর্টের অর্ডার তো আপনাকে মানতে হবে, রিসিভ দিতে হবে। তাহলে রিসিভটা কেন আমার সাথে ঝগড়া করলো? যখন ঝগড়া করলো, তাহলে আমাদেরকে কি কি ডকুমেন্টস নিচ্ছেন সেটা আমাদেরকে হিয়ারিংয়ে লিখে কাগজে লিখে রিসিভ করে আমাদেরকে দিতে হবে। আর বলছে কিছুই নেবো না, সেরকম আধার কার্ড নেবো। আধার কার্ড তো নির্বাচন কমিশন 13 নম্বর দফার মধ্যে রেখেছে, নির্বাচন কমিশন তো বলেছে আধার কার্ড বৈধই নয়। তাহলে আধার কার্ডটা নিয়েছে বিএলও, নেওয়ার পরে রিসিভ কপি ঝগড়া করার পরে রিসিভ কপি দিয়েছে। এই রিসিভ কপি দেওয়ার পরে আমি আমার দিদিমার অসুস্থ হয়ে পড়েছে, তার জন্য আমি আমার দিদিমাকে গাড়ি করে বাড়ি পাঠাচ্ছি। যাই ওর বাড়িতে করার অধিকার ছিল, কিন্তু নির্বাচন কমিশনার এখান থেকে এখন যতক্ষণ না এটা আমার এলাকায় 18,000 যে ভোটারদের চলছে হিয়ারিং, সেসব না হলে সেহেতু হচ্ছেন মানুষও নির্যাতিত হচ্ছে। কালকে আমি রাত্রি 8টা পর্যন্ত দেখলাম, এখনও মানুষ বোধ হয় 30-40 জন। একটা অভিযোগ উঠছে বারবার যে রিসিভ দিচ্ছে না, রিসিভ মাঝে মাঝে বন্ধ করে দিচ্ছে, কেন? রিসিভ বলতে প্রচুর লাইনের জন্য যারা এগুলো স্ক্রুটনি করছে, নির্বাচন কমিশনার অত আর আমরাও অধৈর্য হয়ে রিসিভ করতে সময় দিচ্ছি না। আমরা অনেকে বেরিয়ে আসছিল, আবার ঘুরে গিয়ে রিসিভ করে আসতেছে তারা।